আশির দশক থেকে উন্নত এবং কিছু উন্নয়নশীল দেশে সবুজ অর্থায়ন গ্রহণযোগ্য হতে শুরু করে। এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখতে যাচ্ছি। লক্ষ্য করুন, প্রথমত আমরা এখানে কয়েকটি অংশ চিহ্নিত করার চেষ্টা করি। আশির দশক থেকে, এটা অ্যাডভার্বিয়াল ফাংশন, টাইম নির্দেশ করতে ব্যবহার হয়েছে। এরপরে উন্নত এবং উন্নয়নশীল দেশে, এই অংশটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেসকে নির্দেশ করছে। যদি বলি কোথায়, তাহলে উন্নত এবং উন্নয়নশীল দেশে। সবুজ অর্থায়ন গ্রহণযোগ্য হতে শুরু করে। এখন লক্ষ্য করেন, আমরা ভার্ব পেয়ে গেলাম। ভার্বকে যদি প্রশ্ন করি কি শুরু করে, তাহলে অর্থটা আসবে, মানে উত্তরটা আসবে সবুজ অর্থায়ন। তার মানে সবুজ অর্থায়ন হচ্ছে সাবজেক্ট, আর শুরু হওয়াটা হচ্ছে এখানে ভার্ব। আর গ্রহণযোগ্য হতে, এই ব্যাপারটাকে নির্দেশ করতে আমাদের একটা লিঙ্কিং ভার্ব ব্যবহার করতে হবে। আর এই হচ্ছে ফ্রেজ, এই হলো ফ্রেজ। আচ্ছা, এখন আমরা বাক্যটি ইংরেজিতে লিখতে পারি। প্রথমেই আমরা বিভিন্ন অংশ চিহ্নিত করে নিয়েছি এই জন্য, যাতে করে পরবর্তীতে যে কোনো বাংলা বাক্য যখনই আমরা রূপান্তর করতে যাব ইংরেজিতে, বিশেষ করে অনুবাদের অংশ হিসেবে, যাতে খুব সহজেই এই ব্যাপারগুলোকে চিহ্নিত করতে পারি। এবং আমি তো খুব তড়িৎ গতিতে চলে গিয়েছি যে এটা নাম এটা, এটা নাম এটা, এটা নাম এটা। আপনিও এই ব্যাপারগুলো খুব সহজেই সাবলীল উপায়েই চিহ্নিত করতে পারবেন যদি ধারাবাহিকতা বজায় রাখেন। আচ্ছা, এ পর্যায়ে আমরা প্রথমত এই অংশটা লিখে দিই যে আশির দশক থেকে, তার মানে এখনো চলমান। এইটা নির্দেশ করতে এই বাক্যটি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যে লিখতে পারি, অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেন্স দেওয়ার জন্য লিখতে পারি। আচ্ছা, আশির দশক থেকে বোঝাতে থেকে নির্দেশ করতে আমি সিন্স ব্যবহার করেছি। আমরা জানি সিন্স কিন্তু আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করি, যেহেতু কারণ বিভিন্ন অর্থ প্রদানে। বাট এইখানে সিন্স ব্যবহার হয়েছে প্রিপজিশন হিসাবে। আমরা মূলত এই অংশটাকে অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে তৈরি করলাম। সিন্স দ্য 1980, এখানে এস যুক্ত করে মূলত এই দশককে নির্দেশ করা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন যে আশির দশক থেকে সাবজেক্ট রীতিমতো চিহ্নিত করেছি সবুজ অর্থায়ন, আমরা লিখে দিতে পারি গ্রিন ফাইন্যান্সিং। দেখুন, এই যে সবুজ অর্থায়নের টার্মটা হচ্ছে গ্রিন ফাইন্যান্সিং, এইটা যদি আপনি না জানেন, তার মানে আমি আপনাকে যত এই যে মানে স্ট্রাকচার, যত নিয়ম কানুন, যত আম, যেটাকে বলা যায় এলিমেন্টস, বা যাই কিছু আমি বলি না কেন, সব কিছুই অনেকাংশেই ক্ষীণ হয়ে যায় যদি আপনি উপযুক্ত বাংলার ইংরেজি না জানেন বা ইংরেজির বাংলা না জানেন। আচ্ছা, এইখানে আমরা জেনে নিলাম যে সবুজ অর্থায়ন বলতে গ্রিন ফাইন্যান্সিং। ওকে, সাবজেক্ট হতে শুরু করে, তার মানে এখনো হচ্ছে, এই সেন্স দেওয়ার জন্য আমরা এখানে প্রেজেন্ট পারফেক্টের ভার্ব ব্যবহার করতে পারি, অক্সিলারি ভার্ব হ্যাজ। আর শুরু করার ইংরেজিটা তো আমরা জানি স্টার্টেড। এখন গ্রহণযোগ্য হতে, এইটা লেখার জন্য আমাদের একটি আম, মূলত লিঙ্কিং ভার্বের প্রয়োজন হবে। হতে, এই বিষয়টা নির্দেশ করতে আমরা ইনফিনিটিভ আকারে এখানে একটা লিঙ্কিং ভার্ব বিকাম ব্যবহার করতে পারি। টু বিকাম, হতে, কি হতে? মূলত গ্রহণযোগ্য হতে। এখন আমরা লিখে দিতে পারি অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য হতে। দেখুন, আমরা কিন্তু ইতিমধ্যে জানি লিঙ্কিং ভার্বের পরেই আমরা অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারি। লিঙ্কিং ভার্ব অনেকগুলো আছে আমরা জানি, যেমন ফিল, বিকাম, স্টে, রিমেইন, লুক, তারপরে আরো বেশ কিছু আছে। আচ্ছা, এখানে বেশি বেশি বলার দরকার নেই। ওকে, টু বিকাম অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য। এখন আমাদের লিখতে হবে যে উন্নত এবং কিছু উন্নয়নশীল দেশে, এই অ্যাডভার্বিয়াল অংশটা আমরা এখন এখানে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেসকে বসাই দিলাম ইন ডেভেলপড, উন্নত। দেখুন, এই যে উন্নত, উন্নত বলতে ডেভেলপড, আর এবং কিছু উন্নয়নশীল দেশ, এটা বোঝাতে আমরা লিখে দিতে পারি যে সাম ডেভেলপিং কান্ট্রিজ। এই যে দেখুন, উন্নত বলতে ডেভেলপড, উন্নয়নশীল বলতে ডেভেলপিং, এই টার্মগুলো অনেকে আমরা বুঝি না। আমাকে এর মধ্যে একজন প্রশ্ন করেছিল যে ভাই, এই ব্যাপারটা আসলে কি, কেন আমরা উন্নত বলছি ডেভেলপ, আর কেন উন্নয়নশীল বলছি? এই ব্যাপারগুলো আপনি সাথে সাথে পরিচিত হবেন, মানে ইংরেজির সাথে থাকতে থাকতেই। আমরা মূলত পাস্ট পার্টিসিপলের অংশ হিসেবে বলছি ডেভেলপড, উন্নত, অ্যাডজেক্টিভের মতো করে কাজ করছে, যদিও আমরা এখানে মূলত ফ্রেজ তৈরি করেছি। আবার ডেভেলপিং, এটা মূলত প্রেজেন্ট পার্টিসিপলের মতো করে অ্যাডজেক্টিভের মতো এখানে ফাংশন করছে।
এখানে আমরা পুরো অংশটা নাউন ফ্রেজ আকারে তৈরি করে প্রিপোজিশন যুক্ত করে এখন আমরা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস তৈরি করেছি। বুঝতে পারছেন তো? এই অংশটা যদি না দিই তাহলে কিন্তু এটা একটা নাউন ফ্রেজ, যেহেতু দিয়েছি এই জন্য এখন হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইউ ক্যান কল অলসো দিস ইজ কল্ড আ প্রিপোজিশনাল ফ্রেজ অফ প্লেস। দরকার নেই, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস এটাই ভালো। আশা করছি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আপনিও চেষ্টা করুন সিন্স এরপরে এখানে একটা দর্শক বসিয়ে দিবেন আপনার মতো করে, তারপরে আপনি প্রেজেন্ট পারফেক্টে অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেন্স দিতে একটা বাক্য লিখে দিবেন হুবহু এইরকম ভাবে। চিন্তা করুন আপনি নিজের যে মননশীলতা সৃজনশীলতা সেটাকে সামনে নিয়ে আসুন। আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা একই সাথে কনফিডেন্স সবগুলো গ্রো করবে। আচ্ছা চলুন পরবর্তী বাক্য আমরা দেখতে পারি। পরিবেশ বান্ধব ব্যাংকিং কার্যক্রম আর্থিক খাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতার অংশ। একটু জটিলভাবে তৈরি করা আছে, আমরা একটু সহজ করে নিতে পারি। বিশেষ করে যে পরিবেশ বান্ধব যে ব্যাংকিং কার্যক্রমগুলো আছে এগুলো আর্থিক খাতে এই সেই সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোরই সামাজিক যে দায়বদ্ধতা আছে তার অংশ। এখন আমরা এটাকে ইংরেজিতে লেখার সময় প্রথমত কি খুঁজতে হবে? সাবজেক্ট আমরা এখানে পেয়ে গেছি। অংশ আসলে কি? অংশ হচ্ছে এই পরিবেশ বান্ধব ব্যাংকিং কার্যক্রম। আর আর্থিক খাতে বোঝাতে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেসকে নির্দেশ করছে। আমরা লক্ষ্য করছি আর্থিক খাতে, যদি বলি কোথায় তাহলে আর্থিক খাতে। এরপরে এই দায়বদ্ধতার অংশটা কার? সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। এই পুরো অংশটা আমাদের মূলত ফ্রেজ আকার তৈরি করতে হবে। তাহলে চলুন প্রথমত আমরা এই অংশটা নাউন ফ্রেজ আকার লিখে দেই। এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব। আপনার কাছে মনে হতে পারে দুইটা এলওয়াই যুক্ত অ্যাডভার্ব একত্রিত হলো, মোটেও না। এইটা অ্যাডভার্ব, বাট ফ্রেন্ডলি এই হলো মূলত অ্যাডজেক্টিভ। এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি একসাথে পরিবেশ বান্ধব। এখন আমরা লিখে দেব ব্যাংকিং কার্যক্রম। একসাথে পুরো অংশটা নাউন ফ্রেজের মতো করে সাবজেক্টের জায়গায় বসেছে। বুঝতে পারছেন? এই টার্মগুলো আপনার আমার সকলের জানা উচিত যে পরিবেশ বান্ধব আমরা এইভাবে লিখতে পারি। চাইলে আপনি অন্যভাবে লিখতে পারেন, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সরাসরি লিখে দিতে পারবেন। একেবারে হবে না ব্যাপারটা এরকম না। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব অ্যাক্টিভিটিস ওর ব্যাংকিং অ্যাক্টিভিটিস। এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ব্যাংকিং অ্যাক্টিভিটিস এটা হচ্ছে মো একাডেমিক। সো ইউ ক্যান ফোকাস অন ইট, দেন উই সি। এখন আমরা লিখব এই পুরো অংশের উপর ভিত্তি করে ভার্ব আর। সেটা কি? অংশ। আমাদের এই বিষয়টা তৈরি করতে হবে। আর ফাদ দায়বদ্ধতার অংশ। কিসের অংশ? আমরা অফ যুক্ত করে সামাজিক দায়বদ্ধতার। আমরা এক এক করে পিছনের দিকে যাচ্ছি। দেখুন, অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়বদ্ধতার। এবং এই সামাজিক দায়বদ্ধতাটা কার? সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। এখন আমরা অফ যুক্ত করে আবার এই অংশটা লিখে দিচ্ছি। অফ দ্য রিলেভেন্ট অথরিটিস অর institutions or organization, whatever you can use here. তার মানে আমাদের পুরো অংশটা হয়ে গেল। এখন বাকি আছে আর্থিক খাতে। এই অংশটা আমরা প্রিপোজিশন যুক্ত করে ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর। চাইলে আপনি এই ফ্রেজটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারেন। কারণ অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা জানি সিকোয়েন্স মেনটেন করে বাক্যের শুরুতে বা শেষে নিজের প্রয়োজনে ইভেন ভার্বের আগে পরেও ব্যবহার করা যায়। আচ্ছা, আমাদের বাক্যটি হয়ে গেল। তবে এই অংশটা লেখাতে কারো কারো কাছে জটিল মনে হতে পারে। দেখুন আমি কিন্তু বলেছি একসাথে বলতে হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সায়বদ্ধতার অংশ। বুঝতে পারছেন? আপনি স্বাভাবিকভাবে লিখলেও কিন্তু এইভাবেই লিখতেন, দ্য পার্ট অফ দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ দ্য রিলেভেন্ট ইনস্টিটিউশনস। আচ্ছা চলো আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের পরিপালন কর্মসূচির অংশ হিসাবে পরিবেশ বান্ধব ব্যাংকিং কার্যক্রমে অংশ নিয়ে থাকে। কি এক ঝামেলা! সবগুলো ওয়ার্ড আমার কাছে মনে হচ্ছে একই রকম। অনেক ক্ষেত্রে এটা আমরা বুঝতে পারলাম যে অ্যাডভার্বিয়াল অংশ, যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস।
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। দেখুন, এই একটা অংশ। তারপরে আবার আসছে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের পরিপালন কর্মসূচির অংশ হিসাবে। এই হচ্ছে একটা অংশ। এরপরে পরিবেশ বান্ধব ব্যাংকিং কার্যক্রমে, এই হচ্ছে আবার ফ্রেজ। লক্ষ্য করেন, আমরা কিন্তু এই অংশটা একটু আগেই দেখতে পেয়েছি সাবজেক্ট হিসেবে বসেছে, যে ইনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ব্যাংকিং অ্যাক্টিভিটিস সাবজেক্ট আকারে এখানে বসেছে। দেখুন, শুধুমাত্র এইখানে মে হওয়ার কারণে বিভক্তিযুক্ত হওয়াতে এইটাকে আমরা আবার ফ্রেজ হিসেবে লিখতে হবে আমাদের প্রয়োজনে। অংশ নিয়ে থাকে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি কে অংশ নিয়ে থাকে, তাহলে উত্তরটি কি আসবে বলুন তো? উত্তরটি অনায়াসই আসবে যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, তারাই মূলত অংশ নিয়ে থাকে। এই হচ্ছে ভার্ব, এই হচ্ছে সাবজেক্ট। এখন কেউ কেউ বলতে পারেন কেমনে বললেন? ভেরি সিম্পল, আপনি ভার্বকে প্রশ্ন করে দেখুন। অংশ নিয়ে থাকে কে? ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। এবং সেটা কোথায় অংশ নিয়ে থাকে? তাহলে আমরা এই অ্যাডভার্বিয়াল ফাংশনটা পাবো, যে পরিবেশ বান্ধব ব্যাংকিং কার্যক্রমে। এটা আমরা পেয়ে গেলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আরেকটি, মানে যেটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ অফ এক্সট্রা ইনফরমেশন বলে থাকি আমরা, যে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের পরিপালন কর্মসূচির অংশ হিসেবে অ্যাজ যুক্ত করে এই অংশটা প্রিপোজিশনাল ফ্রেজ আকারে আমরা লিখে দেবো, জাস্ট হয়ে যাবে। অনেক কথাবার্তা বলেছি, চলুন এখন একটু প্র্যাকটিক্যালি দেখা যাক যে অনেক ক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে ইন মেনি কেসেস, অনেক ক্ষেত্রে। বুঝতে পারছেন? কেসেস অনেক ক্ষেত্রে, অনেক ইস্যুতে, ইন মেনি ইস্যুস। ওকে, এরপর আমরা দেখার চেষ্টা করি সাবজেক্ট হিসাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। এখন আমরা লিখে দিই ব্যাংক অর ফাইন্যান্সিয়াল, যেই ইনস্টিটিউশনস গুলো আছে, অর্গানাইজেশন গুলো আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। এখন আমাদের ভার্ব লিখতে হবে অংশগ্রহণ করে। অংশগ্রহণ করা অনেকগুলো ইংরেজি আছে, টেক পার্ট ইন আছে, পার্টিসিপেট ইন আছে, অথবা অ্যাটেন্ড আছে। আপনি যেটাই ব্যবহার করুন সেটাই হবে। আচ্ছা, আমরা এই জায়গাটায় মূলত টেক পার্ট ইন ব্যবহার করে থাকি। আচ্ছা, টেক পার্ট ইন ব্যবহার করব এই জন্য কারণ আমাদের এই ফ্রেজটি তৈরি করতে হবে, টেক পার্ট ইন। এখন আমরা এই ফ্রেজটি দিয়ে দিব কোথায় অংশগ্রহণ করে। দেখুন, কোনটার পর কোনটা আসবে সেটা কিন্তু অটোমেটিকলি বসতেছে। টেক পার্ট ইন যদি আপনি চিহ্নিত করতে পারেন তাহলে ইজি, আর চিহ্নিত না করতে পারলে ঝামেলা। টেক পার্ট ইন, এখন এটা কোথায় বসে? আমরা এই অংশটা বসাই দিই পরিবেশ বান্ধব ব্যাংকিং কার্যক্রমে, ঠিক আগের মতো করে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ব্যাংকিং অ্যাক্টিভিটিস। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? আচ্ছা, এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব এই সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের পরিপালন কর্মসূচির অংশ হিসাবে। এখন আমরা এই অংশটা জুড়ে দিই, প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করি অ্যাজ যুক্ত করে, অ্যাজ অংশ হিসাবে। এখন এই ফ্রেজটা তৈরি করতে গিয়ে আমাদের ভালোই ঝামেলা হয়। দেখুন, কর্মসূচির অংশ, কিসের অংশ? কর্মসূচির। আমরা এক এক করে লিখতে পারি পরিপালন কর্মসূচি, একসাথে এই ফ্রেজটি আমরা লিখতে পারি যে পার্ট অফ কমপ্লায়েন্স প্রোগ্রাম, পরিপালন কর্মসূচির অংশ। দেখুন, অংশ বোঝাতে পার্ট, হিসাবে বোঝাতে অ্যাজ, আর পরিপালন কর্মসূচির বোঝাতে অফ যুক্ত করে আমরা লিখে ফেললাম কমপ্লায়েন্স প্রোগ্রামস। আমরা কিন্তু জানি যে আমরা এই এর কাজগুলো সবসময় অফ দিয়ে করি। তা অ্যাজ দ্য পার্ট অফ কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স মিনিং দ্যাট পরিপালন মানে সংশ্লিষ্ট। আরো ভালো বুঝবেন যারা আর্থিক বা ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, পরিপালন কর্মসূচির অংশ হিসাবে যারা বিজনেস ফ্যাকাল্টিতে আছেন। এখন সেটা আবার কিসের? সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের। এখন আমরা অফ যুক্ত করে এই অংশটা আবার লিখে দিব যে অফ দ্য গভর্নমেন্ট অর সেন্ট্রাল ব্যাংক। দেখতে পেয়েছেন পুরো অংশটা কিন্তু এখানে আপনার ফ্রেজ হিসেবে তৈরি হয়েছে। ফ্রেজ হিসেবে তৈরি করলেও একটা সহজবোধ্যতা ছিল, আমরা এই অংশটা তৈরি করাম অর বোঝাতে এই পার্ট অফ কমপ্লায়েন্স প্রোগ্রাম, আবার এই ব্যাংকের এই বোঝাতে অফ যুক্ত করে এই ফ্রেজটি আমরা লিখে দিলাম। এখন একসাথে আমাদের দারুণ একটি অর্থ দিল যে ইন মেনি কেসেস
bank or financial institution take part in environmentally friendly banking activities as part of compliance program of the government or the central bank. আর আপনারা যারা কথা বলার জন্য আমার ভিডিওগুলো দেখেন তারা বারবার বলবেন, এই জাতীয় শব্দগুলির সাথে একটু পরিচিত হবেন। বুঝতে পারছেন তো? আচ্ছা, চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। আর্থিক প্রতিষ্ঠান শুধুমাত্র নিজেদের পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে পারে না। মানে নিজেরাই তো নিজেদের পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে পারে না। অন্যান্য শিল্প কারখানার উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশের ঝুঁকি নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে। জেনুইন, রাইট? আচ্ছা, এরপর যে আমি এটা আপনাদেরকে সাহায্য করব, কিন্তু আমি নিজে করে দেব না। এটা আপনারা করবেন, আমি জাস্ট বলে দিব। তবে আলটিমেটলি পিডিএফ এ আপনি এটার উত্তর পাবেন। বাট যেখান থেকে আপনি ভিডিওটি দেখেন, হয় সোশ্যাল মিডিয়ায় অথবা ফ্রি অফ চার্জ, বা যেটা আমরা বলি যে অথবা পেইড কোর্সের অংশ হিসেবে, যেখান থেকে দেখেন আপনি এই কাজটি করে দিবেন। এখন আমরা এখানে একটু খোঁজার চেষ্টা করব, একটু চিহ্নিত করব পরপরে না। আর্থিক প্রতিষ্ঠান শুধুমাত্র নিজের পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে পারে না। দেখুন, প্রথমত এখানে আমাদের কারেলিটিভ কনজাংশনে ব্যবহার করতে হবে। শুধুমাত্র বলতে আমরা বলতে পারি যে নট অনলি, পজিটিভ অর্থে ব্যবহার করতে পারি যে নট অনলি, শুধুমাত্র গড়ে তুলতে পারে না। এখানে আপনাকে পরিবেশ বান্ধব গড়ে তোলা অর্থে এই গড়ে তোলার ইংরেজিটা লিখতে হবে মেক। মেক দিয়ে এরপরে নিজেদের, নিজেদের বলতে এই আর্থিক প্রতিষ্ঠানের যেই প্রোনাউন আছে, আপনি মেক এর পরে দেম দিয়ে দিবেন। দেখুন, আমি কিন্তু আপনাকে পুরোপুরি সাহায্য করে দিচ্ছি, তার মানে পুরোটা করে দিব না। দেম, মেক দেম, এরপরে পরিবেশ বান্ধব এনভায়রনমেন্টালি আপনি এখানে লিখে দিবেন ফ্রেন্ডলি। বুঝতে পারছেন? করে তোলা, কোনো কিছুকে তোলা, করে তোলা, মানে যে এই হিসেবে আপনি মেক এরপরে এই ফর্মটা ব্যবহার করতে পারেন। দেম, তাদেরকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে পারে না। এই পারে না এর জন্য ক্যান ব্যবহার করবেন। কেন না, আমরা নট অনলি ব্যবহার করেছি, শুধু ক্যান দিলেই হবে, কেনটা আর ব্যবহার করতে হবে না। কারণ এখানে নট অনলি শুধুমাত্র বলতেই এটার মধ্যেই নট যুক্ত আছে। নট অনলি ক্যান, এরপরে আমরা মেক এই অংশটা দিয়ে দেব। এরপরে যে অন্যান্য, আমরা বাট অলসো ব্যবহার করে পরবর্তী অংশটা লিখে দিতে পারি যে কারখানার উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশের ঝুঁকি নিয়ন্ত্রণে সাহায্য করে। এখন দেখুন, এখানে মূলত অন্যান্য শিল্প, এই হচ্ছে পরবর্তী অংশের সাবজেক্ট, মানে পরবর্তী আরেকটি অংশ। কারখানার উৎপাদন প্রক্রিয়ায়, দেখুন ম্যানুফ্যাকচারিং, কারখানার উৎপাদন প্রক্রিয়া অফ দ্য ফ্যাক্টরিজ পরিবেশের ঝুঁকি নিয়ন্ত্রণে, এই নিয়ন্ত্রণে বলতে বা নিয়ন্ত্রণ করতে আপনি ইনফিনিটিভ ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে ভূমিকা রাখতে পারে বলা আছে, তার মানে আমরা জানি প্লে আর রোল ব্যবহার করতে হবে। এখন রোল ব্যবহার করলে স্বভাবত ইন আসে, আর ইন হলে এই নিয়ন্ত্রণে লেখার জন্য ইনফিনিটিভ না দিয়ে আপনি জেরান্ট আকারে লিখবেন কন্ট্রোলিং। এই কন্ট্রোলিংটা কি? মূলত পরিবেশের ঝুঁকি। কন্ট্রোলিং এরপর পরিবেশের ঝুঁকি ব্যবহার করে দিবেন। আমি আর বলবো না, এত বলে দিলে কি হলো? তাহলে তো নিজের কিছু শেখা হলো না। এই বড় বড় বাক্যগুলোকে লেখার জন্য এটাই হলো উপযুক্ত উপায়। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা ১৩ নম্বর দেখতে পাবো, যেটা আরো বেশি উপযুক্ত। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। বেস্ট অফ